জয় হিন্দ। আজকে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার 2024-এর দর্শন বিষয়ের এসি 2044 পেজটি অর্থাৎ 244 নম্বর পেজটির এমসিকিউ, এসিকিউ এবং খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবে লজিকের পার্টটাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আছে দেখো এমসিকিউ, একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা আরোহ যুক্তির সম্ভাব্য হয়। আচ্ছা, তারপরে বৈধতার প্রশ্নটি জড়িত অবরোহ যুক্তির সঙ্গে বা অবরোহ যুক্তির আকারের সঙ্গে বা যুক্তির আকারের সঙ্গে, এটা বলবে। বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি কী হবে? সত্য হবে। পরের প্রশ্ন দেখো, বলেছে সম্বন্ধ অনুযায়ী বচনের শ্রেণীবিভাগ করো। সম্বন্ধ অনুযায়ী বচন দুই প্রকার হয়, আমরা জানি, নিরপেক্ষ বচন আর সাপেক্ষ বচন। আর শর্ত অনুযায়ী দুই প্রকার হয়, প্রাকল্পিক এবং বৈকল্পিক, এটা মাথা রাখবে। একটি বচন সর্বদা কী হয়? একটি বচন সর্বদা সত্য অথবা মিথ্যা হয়। পরের প্রশ্ন, বচনের বিরোধানুমান হলো এক প্রকারের অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমানেই আমরা বচনের বিরোধানুমান পড়েছি। পরের প্রশ্ন, অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির সত্যমূল্য হবে, এটা তোমাদেরকে করে দেখতে হবে, এটা হবে অনিশ্চিত। তারপরে নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তাকে বলা হবে সাধ্যপদ। পরের প্রশ্ন, যদি বৈধ নিরপেক্ষ ন্যায়ে হেতুপদ উভয় আশ্রয় বাক্যেই উদ্দেশ্য স্থানে থাকে তবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থানটি কী হবে? তৃতীয় সংস্থান হবে। পরের প্রশ্ন দেখা যাক, বলেছে প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন? প্রধান আশ্রয় বাক্যটা প্রাকল্পিক বচন, বাদবাকি দুটো অপ্রধান এবং সিদ্ধান্ত হবে নিরপেক্ষ বচন। তারপর বৈকল্পিক বচনের একটি অংশকে কি বলা হয়? বিকল্প বলা হয়। তারপরে শূন্য শ্রেণীর ভেনচিত্রটি এর মধ্যে হবে প্রথমটা, এস এর ভিতরে সেট চিহ্ন আছে দেখো। তারপরে দুটি সামান্য বচনের বিরোধিতা হচ্ছে বিপরীত বিরোধিতা, এ আর ই দুটো সামান্য বচন, বিরোধিতা হচ্ছে বিপরীত বিরোধিতা। তারপর পি নাল কিউ, এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি পি সত্য হয় এবং কিউ মিথ্যা হয়, অপশান সিটা আনসার হবে। যদি পি সত্য তাহলে পি ভেল নেগেশন কিউ এর সত্য মূল্য কী হবে? অপশান সি হবে আপতিক। এটা করে তোমাদেরকে দেখতে হবে। পরের প্রশ্ন দেখা আছে যে পি ডট কিউ এর বিরুদ্ধ বাক্য কী? এর বিরুদ্ধ বাক্য হচ্ছে পি ভেল কিউ, কারণ পি ডট কিউ মানে টিএ টিএ টি হয় ডটের ক্ষেত্রে, আর ভেলের ক্ষেত্রে দেখবে এফে এফে এফ হয়, তার মানে এর বিরুদ্ধ বাক্য পি ভেল কিউই হবে। বলেছে যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহ যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন জন স্টুয়ার্ট মিল। পরের প্রশ্ন, আরোহের বস্তুগত ভিত্তি কী? আরোহের বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ ও পরীক্ষণ। তারপরে বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান। এটি কে বলেছেন? এটি বলেছেন জয়েস। পরের প্রশ্ন দেখা যাক, বলেছে কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন কে? আই এম কপি। তারপর অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ, এটি কি ধরনের শর্ত? এটা হচ্ছে আবশ্যিক শর্ত। তারপরে কার মতে কারণ হলো সদর্থক ও নঙর্থক শর্তের সমষ্টি, এটা হবে মিলের মতে। তারপরে নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হলো, এটা দেখো লেখা আছে পূর্ববর্তী ঘটনা এবিসি আর এডিই, তারপর এটা বোঝাই যাচ্ছে অন্যয় পদ্ধতি। তারপরে পরের প্রশ্ন দেখো লেখা আছে যে মিলের যে আরোহমূলক পদ্ধতিতে দুটি দৃষ্টান্তগুচ্ছের যাচাই করা হয়, দুটি দৃষ্টান্তগুচ্ছের যাচাই করা হয় ব্যতিরেকি পদ্ধতি, একটা সদর্থক দৃষ্টান্ত, একটা নঙর্থক দৃষ্টান্ত। এই প্রশ্নটা খুব ভালো করে মনে রাখো, পরীক্ষায় আসতে পারে। এরপরে এসে কিউগুলো দেখো, বলা হয়েছে যুক্তির আকার বলতে কী বোঝো? এর উত্তর হবে যুক্তি গঠনের ধাঁচ বা কাঠামোকে বলা হয় যুক্তির আকার। অথবা দিয়ে লেখা আছে দেখো, সিদ্ধান্ত বলতে কী বোঝো? কোনো যুক্তিতে হেতুবাক্যের সাহায্যে যে বাক্যকে বা বচনকে প্রমাণ করা হয় তাকেই বলা হয় সিদ্ধান্ত। পরের প্রশ্ন, বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মটি হলো একটি বচন সত্য হলে অপর বচনটি মিথ্যা হবে। ব্যাস এতটুকু লিখে দিলেই এনাফ, কারণ সত্যতার নিয়ম বলেছে। কিন্তু তারপরের অংশটাও আমি দেখো লিখে দিয়েছি, এবং একটি বচন মিথ্যা হলে অপর বচনটি অনিশ্চিত হবে। তোমাদের এটা জেনে রাখা উচিত, ভালো। পরের প্রশ্ন অথবা দিয়ে আছে দেখো, যে বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কী? উত্তর হবে বচন দুটির উদ্দেশ্য বিধেয় এক রাখতে হবে। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন দেখো, ও বচন কোনো কোনো লোক নয় রাজনীতিবিদ, বচনটির অধীন বিপরীত বিরোধী বচন কি হবে? আয় হবে। কোনো কোনো লোক হয় রাজনীতিবিদ। 4 দাগে লেখা আছে দেখো, আবর্তনের বৈধতার ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি? উত্তর হবে যে পদটি আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদটিকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। অথবা দিয়ে প্রশ্ন আছে দেখো, সরল আবর্তনের একটি উদাহরণ দাও। উত্তর হবে দেখো ই বচন কোনো পশু নয় কথা বলতে সক্ষম। এর আবর্তিত রূপটাও দেখো হবে ই বচন, ওটা লেখা হয়নি, কোনো কথা বলতে সক্ষম নয় পশু। তারপরে 5 নম্বর প্রশ্ন আছে দেখো, অবিসংবাদী বিকল্প বলতে কী বোঝো? উত্তর হবে যে বৈকল্পিক বচনের দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে তাকে অবিসংবাদী বৈকল্পিক বচন বলা হবে। অথবা দিয়ে প্রশ্ন আছে দেখো, একটি মিশ্র বৈকল্পিক ন্যায়
বৈধ হলে কী দোষ ঘটে? উত্তর হবে বিকল্প পরিগ্রহণজনিত দোষ ঘটে। পরের প্রশ্ন, গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি উদাহরণ দাও। উত্তর হবে, যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। বৃষ্টি হয়েছে, অতএব মাটি ভিজেছে। অতএবটা দেখো লেখা আছে, ওটা অতএব চিহ্ন হবে, কিন্তু এডিট করা যায়নি অতএবটাকে। পরের প্রশ্ন দেখো, লেখা আছে পরিপূরক শ্রেণী কাকে বলা হয়? উত্তর হবে, মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলা হয়, যেমন গরু, অহাইফেন গরু। পরের প্রশ্নটা দেখো অথবা দিয়ে লেখা ছিল যে ভেন চিত্রে প্রকাশ করো। প্রত্যেক বই প্রয়োজন নয়, একে আগে এলেপ করে নিতে হবে। ও বচন কোনো বই নয় প্রয়োজন। তারপরে বুলীয় ভাষা করে নিতে হবে, এস পি বার নট ইকুয়াল টু 0। তারপরে ভেন চিত্রে প্রতিকায়িত রূপ হবে এই তোমাদের সামনে যেটা দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন দেখো লেখা আছে অস্তিত্বমূলক দোষ কাকে বলা হয়? এটা প্রত্যেকটা পেজে পড়ছে, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এটা বলবে অস্তিত্বমূলক তাৎপর্য বা স্বীকৃতি নেই এমন বচনকে, যেমন হচ্ছে এ এবং ই হেতুবাক্য করে যদি সিদ্ধান্তে এমন বচন, ওপরে দেখো লেখা আছে সিদ্ধান্ত হিসেবে নিঃসরণ করা হয় যার অস্তিত্বমূলক তাৎপর্য বা স্বীকৃতি আছে, তবে আলোচ্য যুক্তিতে যে দোষ ঘটে তাকে বলা হয় অস্তিত্বমূলক দোষ। পরের প্রশ্ন, শতসত্য বচনাকার কাকে বলা হয়? এটা বহু রকমভাবে বলা যায়। যে বচনাকারের মূল বা প্রধান স্তম্ভের সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে শতসত্য বচনাকার বলা হয়। ব্যাস, আমি এটা মুখস্থ রাখি। তারপরে বলা হয়েছে যে কখন একটি সংযোগী বচন মিথ্যা হয়। আমরা জানি সংযোগী বচন মানে হচ্ছে ডট, অর্থাৎ ডটের ক্ষেত্রে টি হয়, বাদবাকি সব ক্ষেত্রে এফ হয়। তাহলে যে কোনো একটা ক্ষেত্রে লিখে দাও। যখন সংযোগী বচনের দুটি সংযোগী মিথ্যা হয় তখন মানে এফ এফ এফ। আবার লেখা আছে দেখো, অথবা যে কোনো একটি অঙ্গবচন মিথ্যা বা সংযোগী মিথ্যা হয় তখন সংযোগী বচনটি মিথ্যা হয়ে যায়। পরের প্রশ্ন দেখো লেখা আছে বচন গ্রাহক কাকে বলে? কোনো সত্যাপেক্ষক বচনের অঙ্গবচনের পরিবর্তে যে প্রতীক চিহ্ন ব্যবহৃত হয় বা সিম্বল ব্যবহৃত হয় তাকে বলবো আমরা বচন গ্রাহক। পরের প্রশ্ন দেখো লেখা ছিল যে সামান্যীকরণ কাকে বলা হয়? আরোহ অনুমানের বিশেষ জ্ঞাত সত্য দেখে একটি অজ্ঞাত সামান্য সত্য উপনীত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সামান্যীকরণ। অথবা দিয়ে প্রশ্ন আছে দেখো বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলা হয়? যে আরোহ অনুমানে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর ভিত্তি করে পর্যবেক্ষণ পরীক্ষণের মাধ্যমে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তোমাদের, তাকেই বলা হয় বৈজ্ঞানিক আরোহ অনুমান। পরের প্রশ্ন ছিল যে অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান কেন বলা হয়? এর উত্তর হবে কারণ অবৈজ্ঞানিক আরোহ অনুমান সাধারণ লোকের দ্বারা অবৈজ্ঞানিকভাবে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে করা হয়, তাই অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান। পরের প্রশ্ন ছিল প্রকৃত আরোহ অনুমান কয় প্রকার ও কী কী? প্রকৃত আরোহ অনুমান আমরা জানি 3 প্রকার, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক বা অপূর্ণমূলক আরোহ, আরেকটা হচ্ছে সাদৃশ্যমূলক আরোহ। এটাই হচ্ছে উপমা যুক্তি। পরের প্রশ্ন ছিল দেখো যে কারণের সদর্থক শর্ত বলতে কী বোঝো? কারণের সদর্থক শর্ত হলো সেই শর্ত যাকে বাদ দিলে কার্যটি ঘটার পক্ষে বাধার সৃষ্টি হয় এবং যেটি উপস্থিত থাকলে কার্যটি ঘটে। অথবা দিয়ে প্রশ্ন ছিল যে কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কী কী? এটা হবে 1 নম্বর বস্তুর অবিনশ্বরতা নীতি, 2 নম্বর শক্তির অবিনশ্বরতা নীতি। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাকে ভালো করে মুখস্থ করে নাও, পরীক্ষায় আসার চান্সেস খুব বেশি। এ বি এর আবশ্যিক শর্ত বলতে কী বোঝো? এ ঘটলে বি ঘটে, আবার এ না ঘটলে বি ঘটে না। বহু কারণ সমন্বয় কি? যখন একাধিক কারণ সম্মিলিত হয়ে একটি মিশ্র কার্য উৎপন্ন করে তাকে বলা হয় বহু কারণ সমন্বয়। আর তোমাদের খাতায় যদি অন্য কিছু লেখা থাকে তো সেরকমটা লিখতে পারো। এইটা তো বলবো সবথেকে সহজভাবে লেখা আছে। যেমন অনেক লোক অনেক রকম উদ্দেশ্য নিয়ে একটি গাড়ি টানে। আচ্ছা, এরপর লজিকের পার্টটা আছে দেখো, এটা তোমরা লিখে নাও ভিডিওটাকে পজ করে। আর এটাকে বেশি লেন্থি করবো না ভিডিওটাকে, তাই এগুলোকে তোমরা পজ করে লিখে নাও। ঠিক আছে, তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করলাম। প্র্যাকটিস করতে থাকো, পড়তে থাকো। জয় হিন্দ।